দৈনন্দিন যান্ত্রিক জীবন থেকে আমাকে একটু মুক্তি দেয় ভ্রমণ। আর যখন আমি বাড়িতে থাকি তখন আমার খোলা জানালার ভূমিকা নেয় আমার ছোট্ট বাগান। যে বাগানে দুদণ্ড বসে থাকলেই আমার মন শান্ত হয়, ফুসফুসের সাথে সাথে মনও যেন অক্সিজেন পায়। চলুন আজ একটা অন্য স্বাদের গল্প বলি, যে গল্প চোখ দিয়ে দেখার, কান দিয়ে শোনার আর অন্তর দিয়ে অনুভব করার। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আমি আজকে দাঁড়িয়ে আছি আমার ছাদে, আর একদম অন্যরকম এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো এই ছোট্ট একটা ছাদ বাগানে কত রকম পাখি আসে। পুরো দস্তুর আর কি একটা শহুরে পটভূমিকা, এই আরবান ব্যাকগ্রাউন্ডে কত রকমের পাখি আসতে পারে সেটা আজকে আমি দেখাবো। যদি একটু ঠিকঠাক বাগানটাকে মেনটেন করা যায় তাহলে শুধু পাখি নয়, কিন্তু আরও অনেক কিছুই আসতে পারে। সব কিছুই দেখাবো এই ভিডিওতে। চড়াই পাখি নাকি কমে গেছে শহর থেকে, তবে সায়েন্টিফিক ডেটা অনুযায়ী কমে তারা যায়নি, আবার বাড়েও নি। চড়াই পাখি দেখা না যাওয়ার অনেক কারণ আছে। তারা আঞ্চলিকভাবে মাইগ্রেট করে। আমার বারান্দায় একটা ছোট্ট পরিসরে তারা মাঝে মাঝে ঝাঁক বেঁধে আসে, খুদকুড়ো খায়, জল খায়, আবার চলেও যায়। দোয়েল পাখিরা কিন্তু দারুণ গান গায়। বসন্তে প্রজননকালে দোয়েল পাখির গান বিশেষভাবে শুনতে পাওয়া যায়। বর্ষা পড়তেই বুলবুলি পাখিদের বাসা বাঁধার সময় চলে আসে। আমাদের বাগানে দুটি বুলবুলি পাখি মধুমালতী গাছে বাসা বেঁধেছে। প্রথমে এক দুদিন তারা এসে জায়গাটা ভালোভাবে তদন্ত করে দেখে নেয় যে বাসা বাঁধার উপযুক্ত কিনা। তারপর তারা বাসা বাঁধে, ডিম পাড়ে এবং একসময় সেই ডিম ফুটে দুটি বাচ্চাও বেরোয়। ছোট্ট পাখি দুটি সারা দিন বাবা মায়ের কাছে খেতে যায়। বাবা মা পালা করে পোকা এনে এনে বাচ্চাগুলোকে খাওয়ায়। তাদের বাসা ছেড়ে বেরোনোর ভীষণ ইচ্ছে, কিন্তু বাবা মাও একটু সন্ত্রস্ত, কারণ আশেপাশে আরও বেশ কিছু পাখিরা কিন্তু এই বাচ্চা দুটোর ওপর নজর রেখেছে। হয়তো কোনো ক্ষতি করবে না, কিন্তু এমনিতেই তারা একটু বেশি কৌতূহলী। বুলবুলি বাবা মায়ের কিন্তু ব্যাপারটা একদম পছন্দ হচ্ছে না। যাই হোক, তাদের সতর্ক তত্ত্বাবধানে বাচ্চা দুটো আস্তে আস্তে তাদের বাসা ছেড়ে বেরোলো। বুলবুলিদের কথা বললে কিন্তু সিপাহী বুলবুলিদের বাদ দিলে চলবে না। মাঝে মাঝে তারাও আসে। অন্যান্য পতঙ্গ যত বেশি আসবে তত বেশি কিন্তু আপনার বাগানে পাখিদের আনাগোনা বাড়বে। তার কারণ পাখিদের প্রোটিন সোর্স কিন্তু মূলত এই পতঙ্গ। যখন পাখিরা ব্রিডিং করে, অর্থাৎ বাসা বাঁধে বা ডিম পাড়ে প্রজননের পরবর্তী সময়ে, তখন কিন্তু
ছোট্ট পাখিদের খাওয়ানোর জন্য এবং তাদের তাড়াতাড়ি বৃদ্ধির জন্য তারা পতঙ্গ ওপরে অনেকটা বেশি নির্ভরশীল হয়। ও তোমায় রিতমা ছাড়ে রাখিব, বাগানে কোণা দিয়ে এক জায়গায় ঘুঘু পাখিও বাসা বেঁধেছে। তারও বাসায় ডিম ফুটে বাচ্চা হয়েছে। আমার বাগানে যে ঘুঘু বাসা করেছে সেটাকে ছিটে ঘুঘু বা তিলে ঘুঘু বলে বাংলায়। তবে বাসা না বাঁধলেও কণ্ঠী ঘুঘুও মাঝে মধ্যে বাগান পরিদর্শনে আসে। এটা হচ্ছে আমার বাড়ির ছাদটা, আর ঠিক রাস্তার ওপারেই এই প্যাচটা রয়েছে। যখন এখানে বাড়ি হয়ে যাবে স্বাভাবিকভাবেই তারা হয়তো এই গাছগুলো কেটে দেবেন, তো তখন আর এটা থাকবে না। এই গাছগুলোকে লম্বু গাছ বলে, খুব তাড়াতাড়ি বাড়ে এই গাছগুলো। দেখে মনে হচ্ছে যে খুব সাধারণ গাছ, কিন্তু এর মধ্যে কিন্তু প্রচুর পাখি আসে। রাস্তার উল্টো দিকে এই সুপুরি গাছগুলোতে বাসা বেঁধেছে কাঠঠোকরার দল। এক জোড়া কাঠঠোকরা নিয়ম করে এসে এখানে গোল একটা গর্ত করেছে। ডিম ফুটে বাচ্চাও বেরিয়েছে। বাবা মা এদেরকেও পালা করে এসে এসে খাবার দেয়। তবে বাচ্চা পাখিরা একটু বড় হলেই কিন্তু তাদের বাসা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাবা মা একটু সন্ত্রস্ত ভীত হয়ে পড়ে। যেমন কাঠঠোকরার এই বাচ্চাটা নিজে নিজে বেরোতে গিয়ে রাস্তার ওপর পড়ে গেছে। একজন পথচারী দেখতে পেয়ে পাখির বাচ্চাটাকে তুলে আবার গাছের গোড়ায় রাখলেন। বাচ্চাটা পরে বেঁচে গেছিল। তবে এখানে আমি দু রকমের কাঠঠোকরা দেখতে পাই। তারা পাশাপাশি গাছেই থাকে, একই রকমের খাবার দাবার তারা খায়। প্রতিবার যখনই জল দিই তখনই টুনটুনি পাখি চলে আসে যেন কোথা থেকে। দু তিনটি পাখি আসে এবং তারা গাছে যে জল দেওয়া হয় পাতায় পাতায় সেই জলে ঘুরে ঘুরে স্নান করে। সেই জলেই তারা তৃষ্ণা নিবারণ করে। এদিকে তাকিয়ে থাকতে থাকতেও কিন্তু অনেকটা সময় কেটে যায়। এই যে আগাছা রয়েছে এই জায়গাটাতে জলা জমি আর কি, এটা নিচু জলা জমি। এখানে ডাহুক পাখি দেখতে পাওয়া যায়। ফুলের গাছে লম্বা ঠোঁট ঢুকিয়ে ফুলের মিষ্টি রস সংগ্রহ করতে চলে আসে সানবার্ডরা।
এটা দুর্গা টুনটুনি বা পার্পল সানবার্ডের পুরুষ এবং স্ত্রী পাখিদের দেখাচ্ছি। লম্বু গাছগুলোতে শীতের সময় বিকেলবেলা রুস্টিং করতে চলে আসে প্রচুর বাঁশপাতি পাখি। প্রায় সংখ্যায় তারা 60-70টা হবে। প্রত্যেক দিন বিকেলবেলা তারা কোথা থেকে যেন উড়ে এসে ওই গাছগুলোতে বসে বিশ্রাম নেয়, আবার সকালবেলা তারা বেরিয়ে যায়। বসন্তকাল এলেই বসন্ত বৌরি পাখিদের আনাগোনা বেড়ে যায়। আমার বাগানেও তার ব্যতিক্রম নয়। বসন্ত যখন পড়তে শুরু করেছে তখনই মূলত পাখিদের বাসা বাঁধার হিড়িক পড়ে যায়। পাশের বাড়ির নারকেল গাছ থেকে কাকটা নেস্টিং মেটেরিয়াল সংগ্রহ করছে দেখলাম। এই সময় কুবো পাখিও বাসা বাঁধে। তারও নেস্টিং মেটেরিয়াল সংগ্রহের কিছু আবশ্যকতা রয়েছে। একই জায়গায় বারবার ঘুরে ঘুরে তারা আসছিল। মধুমালতী এবং কলকে ফুলের গাছ থেকে নেস্টিং মেটেরিয়াল সংগ্রহ করতে দেখেছি পেল বিল্ড ফ্লাওয়ার পেকার পাখিকেও। একদিন তো পাখিদের মধ্যে মস্ত কোলাহল। সারা দুপুর ছাতারে পাখিরা হই চই করেই চলেছে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না এত আওয়াজ কিসের। তারপর ভালো করে খেয়াল করে দেখলাম যে একটি লক্ষ্মী প্যাঁচা বাড়ির কার্নিশে এসে বসেছে। তার জন্যই বাকি পাখিদের এত আপত্তি। প্যাঁচাকে দেখে তারা যতই চিৎকার চেঁচামেচি করুক, প্যাঁচার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। বরঞ্চ সে মাঝে মধ্যে দুলে দুলে ছাতারেদের ভয় দেখানোরও চেষ্টা করছে। শুধুমাত্র পাখি নয়, বেশ কিছু প্রজাপতি এবং মথেরাও আসে এই বাগানে। বাগানে লেবু গাছ থাকলেই খেয়াল করে দেখবেন লাইম সোয়ালোটেল প্রজাতির প্রজাপতিরা এখানে ডিম পাড়ে, আর সেখান থেকে কিছুদিন বাদে সুন্দর প্রজাপতি তৈরি হয়, যদি না পাখিরা মাঝপথে তাদের খেয়ে নেয়। পাখিরা অনেক সময় কিন্তু এই প্রজাপতির লার্ভাদের খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রজাপতিদের দাঁত থাকে না, তাই তারা শক্ত খাবার খেতে পারে না। তাদের খুব সরু জিভ থাকে যার নাম প্রোবোসিস, তাই দিয়ে তারা ফুলের মধু খায়। বাগানে প্রচুর রঙিন ফুলের গাছ রাখলে প্রজাপতি আসার সম্ভাবনা বেড়ে যায়। খুব সহজ কিছু গাছ যেগুলো আমরা বাড়িতে প্রজাপতির জন্য লাগাতে পারি, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জবা বা হিবিস্কাস, নয়নতারা বা ভিনকা, বিভিন্ন জাতের বিভিন্ন রঙের টগর, রঙ্গন বা ইক্সোরা, অলকানন্দা বা অ্যালামুন্ডা,
গাঁদা বা মেরিগোল্ড ইত্যাদি। এছাড়াও ল্যান্টানা, গুলমোহর, জুঁই, করবী ইত্যাদিতেও প্রচুর প্রজাপতি আসে। বাটারফ্লাই গার্ডেন করার ক্ষেত্রে 2-3টে শর্ত আছে, আমাদের সেই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। 1 নম্বর, ছাদের এমন জায়গায় আমরা বাটারফ্লাই গার্ডেন করব যেখানে প্রচুর সূর্যের আলো আসে, কারণ আলোটা ওদের খুব প্রয়োজন। নাম্বার 2, ফ্লাওয়ারিং প্লান্ট যখন আপনি রাখছেন ওখানে, তখন সবসময় চেষ্টা করতে হবে যে ডিফারেন্ট টাইপের কালারিং ফ্লাওয়ার যেন থাকে। মানে এমন যদি হয় যে শুধু লাল ফুল রেখেছেন, আপনার লাল পছন্দ, বা শুধু নীল ফুল রেখেছেন, তাহলে হবে না। হেভি ফ্লাওয়ারিং ওলা যে গাছগুলো আছে, সেই হেভি ফ্লাওয়ারিং, আমি যেমন অলকানন্দা রেখেছি, ওটা হেভি ফ্লাওয়ারিং হয়। আর নয়নতারা আছে, নয়নতারাও হেভি ফ্লাওয়ারিং হয়। তো হেভি ফ্লাওয়ারিং হয় যেগুলো, সেগুলোতে ফুলও বেশি ফোটে আর বাটারফ্লাইজ আসার সম্ভাবনাও থাকে, যারা আর কি নেক্টারিং বাটারফ্লাইজ রয়েছে। আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হলো আপনার বাগানে যেন ছোট ছোট গাছের সাথে কিছু বড় গাছও থাকে। এবার ছাদে যেহেতু প্রচুর বড় গাছ জোগাড় করা সম্ভব নয়, তো কারণ ওরা কি হয়, ওরা ওই একটুখানি রোদেও বেরোয়, আবার একটুখানি ছায়াও খোঁজে। সব প্রজাপতি মধুর লোভে বাগানে আসে না। কিছু প্রজাপতি পচা ফল, পচা মাছ, বন্য জন্তুর মলমূত্র ইত্যাদির ওপরে বসে তার থেকে রস সংগ্রহ করে। বাগানে পচা বা বেশি পাকা ফলের ঝুড়ি রাখলে তাতে কমন নবাব, ব্ল্যাক রাজা, টনি রাজা, ব্লু ওকলিফ, অরেঞ্জ ওকলিফ, কমন ব্যারন, গাউডি ব্যারন, কমন ইভিনিং ব্রাউন, অ্যাঙ্গেলড ক্যাস্টার, কমন প্যামফ্লাই ইত্যাদি প্রজাপতি আসতে পারে। প্রজাপতিরা, বিশেষত পুরুষ প্রজাপতিরা, বাগানের ভেজা মাটিতে বসে সেখান থেকে তাদের প্রয়োজনীয় জল, মিনারেলস ও আরও কিছু কেমিক্যালস সংগ্রহ করে। এই ব্যাপারটাকে মাড পাডলিং বলে। আসুন দেখে নিই ছাদের বাগানে এই মাড পাডলিং স্টেশন কিভাবে সেট আপ করা যায়। আচ্ছা, প্রথমে আমি একটা ট্রে কিনে এনেছি, 100 টাকা মতন দাম নিয়েছে এই ট্রেটা। একটু শক্ত প্লাস্টিক, যেহেতু বাইরে থাকবে তো সবসময় বৃষ্টির জল পড়বে, সেই জন্য আমি চেষ্টা করেছি একটুখানি ভালো কোয়ালিটির আর কি প্লাস্টিকের ইয়ে করতে। এটা যদি ওপেন মাটির মধ্যে রাখার কোনো ব্যাপার থাকে তাহলে আলাদা করে মাটিরও পাত্র রাখা যায়, কিন্তু মাটির পাত্র রাখলে একটুখানি সোক করার ব্যাপার আছে ছাদে, তো সেই জন্য আমি মাটির পাত্র ব্যবহার করিনি। আর নিচে কিছু এরকম ভাঙা টবের পোড়ামাটির টুকরো বা গ্রেভেল কিছু বিছিয়ে দিতে হবে, কারণ তাহলে এর তলায় আর কি জলটা স্টোর হবে এরকম। তো এই যে পুরো গ্রেভেলটা, এটা টোটাল ট্রে জুড়ে আর কি দিয়ে দিতে হবে। ব্যাস, এরপর বালি দিয়ে দিচ্ছি এর উপরে, কারণ বালি এবং গ্রেভেল বা টবের ভাঙা টুকরো এগুলো জলটাকে স্টোর করে রাখবে। টবের ওপর পর্যন্ত কিছুটা গ্যাপ রেখে মাটি পুরো ভর্তি করে দেওয়া হয়েছে। আর অলরেডি আগে ভার্মি কম্পোস্ট ছিল, আর সেটা ছাড়াও আমার বাড়িতে তৈরি একটা কম্পোস্ট রয়েছে, ওই কিচেন ওয়েস্ট দিয়ে কম্পোস্ট, এবার সেটা দেওয়া হয়েছে। এই যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বাটারফ্লাই গার্ডেনের দুটো বাটারফ্লাই, প্রবাবলি এগুলো লাইম বাটারফ্লাই এর ক্যাটারপিলার। তো এগুলো আর কি যে কোনো প্রজাপতি যখন ক্যাটারপিলারটা, সেটা আর কি হোস্ট প্ল্যান্টেরই শুধু পাতা খায়। মানে আমরা যদি হোস্ট প্ল্যান্টটাকে বাঁচাবার জন্য সেই প্রজাপতি লার্ভাগুলোকে আর কি অন্য কোথাও সরিয়ে দিই, অন্য কোনো গাছে, তাহলে কিন্তু ওটা আলটিমেটলি আর বাঁচবে না, মানে ওটা মেরে ফেলার মতনই। আর আমি এই একটা কন্টেনারের মধ্যে পাতা সমেত, মানে রোজ আর কি ওদের খাবার দেওয়ার জন্য পাতা দিতে হয়, তো এটা আর কি পরিষ্কার করতে হবে। এটা পেট কেয়ার বলতে পারেন, যারা আর কি
কোনো পোষ্য রাখবেন ভাবছেন তারা প্রজাপতি এইভাবে রাখতে পারেন। তারপরে আর কি যখন এটা প্রজাপতি হবে ফাইনালি, তখন এটা উড়ে চলে যাবে। এই কন্টেনারটা এখন ক্লিন করতে হবে, এর মধ্যে নোংরা করেছে, ওরা পটি করেছে, সেটাকে পরিষ্কার করতে হবে, এটাকে বার করে আর নতুন কিছু ফ্রেশ পাতা আরও দেব। যে গাছে এই শুঁয়োপোকা হয়েছে সেই গাছের কচি পাতা একে নিয়মিত খেতে দিতে হবে, সেটাই এর হোস্ট প্লান্ট। অন্য কোনো গাছের পাতা খেতে দিলে হবে না। এবারে পিউপা হবার পর তাকে একটা বাটিতে জল দিয়ে তার মাঝে রেখেছিলাম যাতে পিঁপড়ে না খায়। 11 দিন বাদে একদিন দেখলাম পিউপাটি কালো হয়ে এসেছে। এই সময় এর ডানা নির্মাণ হয় আর প্রজাপতি গুটি কেটে বেরোয় খুব ভোরে। আমাদের প্রজাপতি বাগানের প্রথম প্রজাপতি লাইম সোয়ালোটেল বাটারফ্লাই বেরিয়ে একটু অবাক হয়ে কিছুক্ষণ হাতে আর গাছের পাতায় বসেছিল, তারপর একসময় উড়ে চলে গেল। আপনি যদি কোনো প্রজাপতির হোস্ট প্ল্যান্ট লাগান তাহলে সবসময় খেয়াল রাখতে হবে কিছুতেই কোনো কীটনাশক গাছে স্প্রে করা যাবে না। মিলিবাগ হলে সাফের মতন অ্যান্টিফাঙ্গাল উপাদান দিয়ে এবং শ্যাম্পু জল দিয়ে পুরনো ব্রাশের সাহায্যে ঘষে সেই ইনফেস্টেশন রিমুভ করতে হবে, কারণ আমরা হয়তো জানি না কোন পাতার ফাঁকে কোন প্রজাপতি প্রাণ লুকিয়ে আছে। কড়া কেমিক্যাল সারের বদলে অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করা ভালো, যেমন চায়ের পাতা শুকনো বা কলার খোসার জল বা কলার খোসা, ডিমের খোসা ড্রাই করে গুঁড়ো করা, সর্ষের খোল পচা, গোবর সার, ভার্মিকম্পোস্ট, লিফ মোল্ড ইত্যাদি। বাগানে বিভিন্ন সময়ে দেখতে পেয়েছি এরকম বেশ কিছু প্রজাপতি, মথ এবং আরও অন্যান্য কিছু পতঙ্গের ছবি দেখাই চলুন। প্রজাপতি, মথ, পাখি সব মিলিয়ে প্রায় 140টা মতন স্পিসিস আমি ছাদ থেকে রেকর্ড করেছি। প্রজাপতির কথা বলতে বলতে একটু মথেদের কথাও বলি। বাগানে বিভিন্ন রকমের মথ আসে। সুগন্ধি সাদা ফুলগুলো সন্ধেবেলার দিকে ফোটে, যেমন জুই, বেলি, কামিনী ইত্যাদি। এছাড়াও রয়েছে মধুমালতী। এই ফুলগুলো মথকে আকর্ষণ করে। খেয়াল করে দেখবেন সন্ধেবেলা এই ফুল গাছগুলোর চারপাশে টিকটিকি আসে, তারা ওই মথের লোভেই কিন্তু আসে। এই মথটা হয়তো বর্ষাকালে আপনারা অনেকেই দেখেছেন, ইন্ডিয়ান লিলি মথ, যেটা বর্ষাকালে গোলাপি রেড লিলি ফুলে ডিম পাড়ে। বর্ষাকাল এলেই আমার পুরো ছাদ ভরে যায় এই লিলি মথের লার্ভায়। এরা মাটির ভেতরে গিয়ে জীবনচক্র সম্পন্ন করে। আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা টবের মধ্যে যে জায়গাটা সেটা অনেকটা কম করে রেখেছি। ঘন সন্নিবিষ্টভাবে আমার টবের অ্যারেঞ্জমেন্টগুলো। এবার এটার মেন কারণ হচ্ছে যত বেশি ছায়া ছায়া এবং যত বেশি ঘন ঘনভাবে আমরা রাখতে পারবো তত বেশি কিন্তু সেখানে প্রজাপতি বা পতঙ্গ আসতে পারে। কিন্তু যদি আপনি শুধু বাগান করার উদ্দেশ্যে বাগান করেন তাহলে আমি বলবো যে প্রত্যেকটা টবের মাঝে যথেষ্ট গ্যাপ রাখতে হবে, তার কারণ যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়।
বা যাতে প্রত্যেকটা টব যথেষ্ট ভালোভাবে সূর্যের আলো পায়, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু আমার এই বন্যপ্রাণীর উদ্যানে আমি সেসব জিনিস মাথায় রাখি না। আমার এই উদ্যানে কিন্তু আমি এটাই মাথায় রাখি যে ছায়া ছায়া প্রাকৃতিক পরিবেশ যেমন হয় সেই টাইপের পরিবেশ আমি তৈরি করে রাখতে পারছি কিনা, কারণ তাহলেই একমাত্র আমি এনশিওর করতে পারবো যে হ্যাঁ, এখানে বেশ কিছু পতঙ্গ, বেশ কিছু প্রজাপতির লার্ভা ইত্যাদি আছে বা থাকতেই পারে। এখন যেমন আমি এই মুহূর্তে যেখানে বসে আছি, আমার বাগানে কিন্তু এখানে অনেক শুঁয়োপোকা রয়েছে। আমি জানি কোথায় কি আছে, সেই জন্য আমি এখানে একটু বসে আছি। একটু সাবধানে আমি চলাফেরা করি এইসব জায়গায় এলে। আরও একটা ব্যাপার হচ্ছে, প্রজাপতির হোস্ট প্ল্যান্ট যেগুলো, সেই হোস্ট প্ল্যান্টের বেশি কাছে যাওয়াটা উচিত নয়, তাহলে গায়েটায় কোথাও শুঁয়োপোকা লেগে যেতে পারে। পাখি প্রজাপতি ছাড়া আরও বেশ কিছু পতঙ্গ এখানে নিয়মিত আসে, তাদেরও কয়েকজনের ছবি দেখাচ্ছি। বাগানে যদি একটা ছোট্টখাট্ট রানিং ওয়াটারের ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ যেখান থেকে টপ টপ করে সবসময় জল পড়ছে, তাহলে কিন্তু সেটা অনেক বেশি পাখিকে আকর্ষণ করে। জল থাকলে সেখানে মশার লার্ভা হতে পারে, এটা একটু খেয়াল করবেন। প্রত্যেক দিন চেষ্টা করবেন যাতে পাইপ দিয়ে জলটা ওভারফ্লো করিয়ে দেওয়া যায়, অথবা জলাশয়ে গাপ্পি মাছ রাখতে পারেন যাতে তারা মশার লার্ভা খেয়ে নেয়। এছাড়া যদি জল থাকে সেখানে দেখবেন প্রচুর ড্রাগন ফ্লাই আসে, ড্রাগন ফ্লাইও কিন্তু মশার লার্ভা খায়। যত বেশি আপনি এক্সোটিক প্লান্ট লাগাবেন, অর্থাৎ বিদেশি গাছপালা বেশি লাগাবেন, তত কিন্তু পাখি প্রজাপতি আকৃষ্ট কম হবে। বিদেশি গাছগুলো দেখতে যতই সুন্দর হোক, তাতে পাখি প্রজাপতি খুব একটা আসে না। সব থেকে ভালো নেটিভ গাছ, অর্থাৎ স্থানীয় গাছপালা লাগানো। ফলের গাছে সব থেকে বেশি পাখি আসে, কিন্তু ছাদ বাগানে ফলের গাছ লাগানো কষ্টকর। সেক্ষেত্রে কিছু কিছু ফলের গাছ এবং কিছু কিছু ফুলের গাছ এইভাবে লাগাতে পারেন। আমরা যে গাছগুলোর নাম জানি না বলে আগাছা বলে নাম দিয়ে দিই, সেই সব গাছেও কিন্তু প্রচুর পতঙ্গ আসতে পারে। এবার যত পতঙ্গ আসবে, তত পাখিরা সেই পতঙ্গগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য আপনার বাগানের প্রতি আকৃষ্ট হবে। সকালে বেশ কিছুটা সময় আমি ছাদেই কাটাই, বাগানের কাজ করি, একটু যোগ ব্যায়াম করি, মেডিটেশন করি। সকালের চাটাও বাগানে বসেই পান করি, পাখি দেখি, তাদের ছবি ভিডিও তুলি। ল্যাপটপ নিয়ে অফিসের কাজে বলুন বা আপনাদের জন্য লেখালেখি বা ভিডিও বানানোই বলুন, অনেক কিছুই আমি এই বাগানে বসেই কমপ্লিট করি। এখানে এলে আমার মন ভালো থাকে, কাজে উৎসাহ পাই। প্রতিটা নতুন পাতা আমাকে আবার নতুন করে ভাবতে, নতুন করে বাঁচতে শেখায়। আমার সেই প্রিয় জায়গাটার কথা আজ আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম। কেমন লাগলো আমার এই ভিডিও আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট আমাকে কিন্তু এই ধরনের কাজ করতে আরও বেশি উৎসাহ দেয়। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যারা বাগান করতে ভালোবাসেন, যারা প্রকৃতি প্রেমী আর যারা ঘুরতেও ভালোবাসেন। তার কারণ আমি মূলত কিন্তু ট্রাভেল ভিডিও বানাই, কিন্তু মূলত সেগুলো থাকে পাখি, প্রকৃতি এইসব নিয়েই। তো সেই জন্য আমার মনে হয়েছে যে আজকের ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে। যেহেতু আজকের ভিডিওর
মেন বিষয়বস্তু হচ্ছে পাখি, বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে আমার এই পেজটাকে ফলো করে রাখবেন, যাতে পরে যখনই কোনো ভিডিও দেব, কোনো লেখা দেব, সবার আগে আপনি দেখতে পান।